এটা হচ্ছে একটা সহজ স্বীকারোক্তি। সেই ক্ষেত্রে আমার যেহেতু বিএনপি বর্তমানে ক্ষমতায় আছে, 209টা সিট নিয়ে তারা সরাসরি বিএনপি থেকে এসেছে, তাদের বিদ্রোহী প্রার্থীরা অনেকে নির্বাচন করেছেন, অনেক জায়গায় হয়তো বিদ্রোহী প্রার্থী না থাকলে ওরা আরো 15-20টা সিট বেশি পেতে পারত। তাই বিএনপির মধ্যে একটা কনফিডেন্স কাজ করতে পারে যে না, সে হয়তো আরো অনেক বছর ক্ষমতায় থাকতে চায়। কিন্তু বিএনপি যেটা বুঝতে পারছে না, বা হয়তো বুঝতে পারছে, তারা এটা স্বীকার করতে যাচ্ছে না যে এটা 1990 সাল না, এটা 2008 সাল না, এটা 2024 সালের একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া একটা বাংলাদেশ। তারা যদি মনে করে থাকে, বা আমাদের যারা মন্ত্রী এমপিরা আছেন, বা আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন, তার কানের কাছে যদি কেউ এই বুদ্ধি পরামর্শ দিয়ে থাকে যে জুলাই সনদকে বাইপাস করে তারা আসলে সরকার টিকিয়ে রাখতে পারবে, তারা আসলে ভুল মনে করছে। বাংলাদেশ একটা বড় ধরনের সাংবিধানিক সংকটের দিকে পা বাড়াবে। একই সাথে জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, বাংলাদেশ একটা বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়তে যাচ্ছে। এবং আমি মনে করি যে বিএনপিকে মানুষ এই কারণেই ভোট দিয়েছে, কারণ মানুষ মনে করে যে বর্তমান যে সংকটের মধ্যে আমরা আছি, এটা থেকে উত্তরণ করা শুধুমাত্র বিএনপির পক্ষেই সম্ভব। কিন্তু বিএনপি যদি তার এই লোডটা বুঝতে না পারে, তার এই ক্যালিবারটা সে বুঝতে না পারে, তাহলে বাংলাদেশকে কিন্তু সে বড় ধরনের রাজনৈতিক ঝুঁকিতে ফেলবে। গত 10-15 দিনে সরকার গঠন হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির কিন্তু কিছু উদ্যোগ আমি ব্যক্তিগতভাবে প্রশংসা করেছি, যেমন এলডিজি পিছানোর একটা গ্র্যাজুয়েশন পিছানোর একটা উদ্যোগ তারা নিয়েছেন, বাংলাদেশের অর্থনৈতিকভাবে পুনরায় রিবুট করার একটা চিন্তা তারা করছেন, কৃষক কার্ডের কথা বলছেন, ফ্যামিলি কার্ডের কথা বলছেন। বাংলাদেশের যে 20% থেকে 30% মানুষ একদমই হতদরিদ্র, তাদেরকে কিভাবে করে আপলিফট করতে পারেন, তাদেরকে কিভাবে দুমুঠো খাওয়ারের ব্যবস্থা করতে পারেন, এটা কিন্তু তাদের প্রধান কনসার্ন। এবং বিএনপি মনে করতে পারে যে হয়তো যদি তারা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে দেয় বা ইকোনমিটা সাস্টেইন করে, তাহলে হয়তো তারা এই পরিস্থিতি থেকে মোকাবেলা করতে পারবে। কিন্তু কথাটা সত্য না, কারণ সমস্যাটা দ্বিমুখী। মানে বর্তমানে যেমন এটা একটা অর্থনৈতিক সমস্যা, পাশাপাশি এটা একটা রাজনৈতিক সমস্যা। আপনি একটাকে মোকাবেলা না করে শুধুমাত্র অর্থনৈতিক সমস্যাটা সমাধানের মধ্য দিয়ে কোনোভাবে পার পেতে পারবেন না। আর একটা কথা, যদি বর্তমানে আজকে গণভোটে প্রায় 70% হ্যাঁ ভোটের মধ্য দিয়ে না ভোট পড়েছে 2.5 কোটি, সেই জায়গায় হ্যাঁ ভোট পড়েছে অলমোস্ট 5 কোটি, তার মানে অলমোস্ট দ্বিগুণ। সেই দ্বিগুণেরও বেশি যখন হ্যাঁ ভোটের মধ্য দিয়ে আমাদের জুলাই সনদ গণভোটে পাশ হয়ে এসেছে, সেই গণভোটকে কোনোভাবে যদি এখানে বাইপাস করার চেষ্টা করা হয়, তাহলে সামনের দিনে এখানে বাংলাদেশ বিরোধী যে শক্তিগুলা, যারা বাংলাদেশকে নানানভাবে আনস্টেবল করে রাখতে চায়, গত 1.5 বছরে আমরা দেখেছি যে অরাজনৈতিক শক্তি, যারা রাজনীতিতে যাদের কোনো অংশগ্রহণ নাই, যারা কোনো পলিটিক্যাল পার্টির অংশ না, কিন্তু বাংলাদেশকে প্রতি মুহূর্তে অস্থিতিশীল রেখে তারা ব্যক্তিগত মুনাফা তারা আদায় করে নিত, সেই গোষ্ঠীগুলা কিন্তু ফ্যাসিলিটেটেড হয়েছে। কেন হয়েছে? এই সংস্কারের কথা বলে, যে বিএনপি সংস্কার চায় না, গণতন্ত্রবর্তী দলগুলো সংস্কার চায় না, এবং সংস্কার চাইলে, এবং সংস্কার কারা চায়? যারা দেশটাকে নানানভাবে আনস্টেবল করতে চায়। এই ফর্মে একটা ন্যারেটিভ আসলে দেশের মধ্যে ছড়ানো হয়েছে। এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের এই জুলাই সনদ, আমাদের দেশের যে একটা কাঙ্ক্ষিত সংস্কার, আমাদের এই যে প্রত্যেকটা ইনস্টিটিউশনাল রিফরমেশন, সেই রিফরমেশনের পথেই আসলে বাংলাদেশকে হাঁটতে হবে। এবং আমাদের বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আছে বা যারা বিরোধী পক্ষে আছে, তারা যত দ্রুত বুঝতে পারবে যে বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের একটাই উপায় সংস্কার এবং জুলাই সনদে বাস্তবায়ন, যত দ্রুত বুঝতে পারবে, আমরা তত বেশি আসলে একটা সাস্টেইনেবল ইকোনমি প্লাস সাস্টেইনেবল পলিটিক্যাল সিস্টেমের দিকে যেতে পারবো। অনেকেই, আমার পূর্ববর্তী বক্তা দিদার ভাই ছিলেন, উনি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির কথা বলছিলেন। আমিও বলেছি, যখন 5 আগস্টের পরবর্তীতে যখন আমাদের চোখে অনেক স্বপ্ন ছিল, তখন কিন্তু আমি বলেছি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাঠামোগত সংস্কার দরকার। কিন্তু এটাও সত্যি যে যখন 2026 সালে ইলেকশনের আগে আপনারা যদি একটু মাঠে ঘাটে ঘুরে দেখেন, তাহলে আপনারা দেখবেন যে মানুষ কিন্তু দেখা যাচ্ছে ওই পুরনো কাঠামোর মধ্যে কিন্তু এখনো ভরসাটা করতে চায়। তার মানে মানুষই যে সব পরিবর্তন চায়, মানুষ যে আবার সব রাজনৈতিক কাঠামো পরিবর্তনে যাচ্ছে, মানুষ যে তার ভিতর থেকে সব ধরনের বাংলাদেশকে আপাতমস্তক চেঞ্জ করে ফেলতে যাচ্ছে, এটা ভাবার আসলে কোনো কারণ নেই। মানুষ কিন্তু পরিবর্তনে চায়, আবার সেই সাথে সে স্বাভাবিক জীবনে
তার রাজনৈতিক পার্টি বলি, তার স্বাভাবিক জীবনযাপন বলি, তার যে সাধারণ চিন্তা ভাবনা, সেখানে কিছু খুব বেশি পরিবর্তন সে আনতে চায় না। তো বাংলাদেশের মানুষের ভিতরে যে একটা অন্তর্গত বিপ্লব হয়ে গেছে, এটা ভাবার আসলে কোনো কারণ নাই। এই পরিস্থিতিটা মোকাবেলা করা সম্ভব যদি আমরা আমাদের যে বর্তমান কাঠামোগুলো আছে, আমাদের যে সংবিধানের যে 3টা ক্ষেত্র আছে, সবগুলোর মধ্যে যাতে হচ্ছে একটা পাওয়ার ব্যালেন্স তৈরি করা যায়, তাহলে আস্তে আস্তে এই প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিক হবে। পরিবর্তনগুলো একদিনে হবে না, কিন্তু পরিবর্তনের পথে হাঁটতে হলে অবশ্যই আমাদের এই যে নতুন সংসদ আসতে যাচ্ছে, তাদেরকে আসলে এই পরিবর্তনে বাস্তবায়ন করতে হবে। এই মর্মে আরেকটা কথা বলে রাখতে চাই যে আজকে সকালবেলা সম্ভবত শুনতে পেলাম যে রাষ্ট্রপতি যিনি শাহাবুদ্দিন চুপ্পু, যিনি প্রায় 1.5 বছর গৃহবন্দী ছিলেন, ওনার ভাষ্য উনি গৃহবন্দী ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে নাকি ঘর থেকে বের হতে দেন নাই, তার পিএস কে নাকি তার থেকে সরিয়ে নেওয়া হয়। তো শাহাবুদ্দিন চুপ্পু, আমি যেটা শুনতে পারলাম যে ওনাকে নাকি রাষ্ট্রপতি বহাল রাখার চিন্তা করা হচ্ছে। প্রথম কথা, যেদিন 5 আগস্টে শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়, সেদিন কিন্তু চুপ্পুরও চলে যাওয়ার কথা ছিল। চুপ্পুর তো এখানে থাকার কোনো প্রকার নৈতিক ক্ষমতা কিন্তু তার নাই। কিন্তু এটার পরও শুধুমাত্র দয়া করে, আমি শব্দটা বারবার বলবো, শুধুমাত্র দেশের স্বার্থে দয়া পরবশত আমরা ছাত্ররা এবং পলিটিক্যাল পার্টিগুলা চুপ্পুকে ওই সময় ক্ষমতায় রেখেছিল, বা রাষ্ট্রপতি আকারে একজন পুতুল রাষ্ট্রপতি হিসেবে ওই সময় বহাল রাখে। এই নতুন সরকার, একটা গণতান্ত্রিক সরকার আসার পর আমরা কোনোভাবে আশা করি না যে পুরনো যে আওয়ামী লীগের সরকার, সেটার একটা ল্যাঞ্জা নিয়ে সরকার শুরু করবে, পার্লামেন্টারি কাজ কারবার শুরু করবে। আমরা আশা করব যে নতুন সংসদে যখন অধিবেশন হবে, তখন নতুন স্পিকার, ডেপুটি স্পিকার এবং নতুন রাষ্ট্রপতির মধ্য দিয়ে হবে। পুরনো ব্যবস্থার এবং পুরনো সরকারের কোনো ল্যাঞ্জা নিয়ে আমরা নতুন সরকার দেখতে চাই না। আশা করি যে সরকার খুব দ্রুত তাদেরকে যারা বুদ্ধি পরামর্শ দিচ্ছে এবং নানানভাবে এই আমলাতান্ত্রিক ব্যবস্থা, এই পুলিশি ব্যবস্থা, সবকিছুর মধ্য দিয়ে আসলে পুনরায় এই নবনির্বাচিত সরকারকে ঘুরপাক খাওয়াতে চায়, সেই অলিগুলিগুলা এবং সেই ট্র্যাপগুলা আমাদের সরকার বুঝতে পারবে এবং তারা অতি দ্রুত আমাদের যে নতুন বাংলাদেশের যে স্বপ্নগুলো ছিল, এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নগুলো বাস্তবায়নের পথে হাঁটবে। বাংলাদেশের মানুষের অনেক আশা আছে আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতি। গত 1.5 বছরে আমরা দেখেছি মানুষ বারবার কিন্তু স্বপ্নভঙ্গ হয়েছে, আবার মানুষ কিন্তু আশা করেছে যে না, হয়তো কোনো পরিবর্তন হবে, হয়তো কিছু চেঞ্জ হবে। এবং আমি এখনো আশা করতে চাই যে হয়তো আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে কিছুটা হলেও পরিবর্তন হয়েছে, হয়তো তাদের মধ্যে কিছুটা হলেও লজ্জা শরম তৈরি হয়েছে এবং তারা হয়তো কিছুটা হলেও দেশটাকে ভালোবাসে। এবং আমি ওই সামান্য আমি মনে করি যে সামান্য যদি আপনাদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি লায়াবিলিটি থাকে, আপনারা দেশটাকে আসলে পরিবর্তনের দিকে নিয়ে যান। এবং আপনাদের হাত ধরেই আমাদের জনগণের যে খাসলতকে আমরা দোষারোপ করে থাকি, আমাদের জনগণের খাসলত, আমাদের এই যে আমলাতান্ত্রিক ব্যবস্থা, সেই সবকিছুকে আমরা পরিবর্তন করতে পারবো। এই খুব বেশি হয়তো আশা করছি, আবার মনে হয় যে না, খুব বেশি আশা না, পরিবর্তনের কথা বলাই তো আসলে আমাদের দায়িত্ব। খুব বেশি কথা বলছি না, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। উমামা ফাতেমা। আচ্ছা, আমার নাম হচ্ছে উমামা, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ছিলাম আর বর্তমানে শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়। ওকে, আচ্ছা আমরা আসতে আচ্ছা, আমার মনে হয় এটা নিয়ে কথা বলবে, বদরুল ভাই হয়তো কথা বলবে। আমরা এখানে বিশেষজ্ঞ যেহেতু আছেন, ওনাদের কাছে জিজ্ঞেস করেন। আমার মনে হয় আমরা একটু আগাই। তো এখন মোটামুটি আমাদের এখানে অনেকে